গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, মহাকর্ষ ও অভিকর্ষ এই অধ্যায়ের উপর আজকে আরও একটি ক্লাস নিব। এর আগে যে আলোচনাগুলো করা হয়েছে আশা করি তোমরা বাসায় সেগুলো ভালোভাবে পড়েছ। তো আমরা আমাদের আলোচনা শুরু করি। শুরুতে এখানে আছে মহাকর্ষ ধ্রুবক। মহাকর্ষ ধ্রুবককে সার্বজনীন ধ্রুবক কেন বলা হয়? আচ্ছা, এই মহাকর্ষ ধ্রুবকটা কোন সূত্র থেকে আসলো? নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে। আমরা জানি যে নিউটনের মহাকর্ষ সূত্রটি ছিল এমন যে F = G m2/d²। এখানে এই সূত্রটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তো এই ধ্রুবকটাকে কেন সার্বজনীন ধ্রুবক বলা হয়? আমরা বিভিন্ন সূত্র থেকে যে ধ্রুবকগুলো পেয়ে থাকি সব ধ্রুবককে কিন্তু সার্বজনীন ধ্রুবক বলা হয় না। তাহলে এই ধ্রুবকটাকে কেন সার্বজনীন ধ্রুবক বলা হয়? তার অবশ্যই কিছু কারণ আছে। সেই কারণগুলো কি আমরা এখন সেটা আলোচনা করব। এখানে মহাকর্ষ ধ্রুবককে সার্বজনীন ধ্রুবক বলা হয় কারণ এর মান বস্তুদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের কোনো ধর্মের উপর নির্ভর করে না। মাধ্যমের যেসব ধর্ম আছে এর মান কোনো ধর্মের উপরই নির্ভর করে না। কি কি ধর্ম? যেমন প্রবেশ্যতা, প্রবণতা, দিকদর্শিতা, এর কোনোটার উপরই নির্ভর করে না। এটা হলো প্রথম রিজন, তাই না? প্রথম কারণ। তাহলে মহাকর্ষ ধ্রুবক এর মধ্যবর্তী মাধ্যমের কোনো ধর্মের উপরই নির্ভর করে না, যেমন প্রবেশ্যতা, প্রবণতা, দিকদর্শিতা ইত্যাদির উপর নির্ভর করে না। আচ্ছা, এরপরে যে রিজনটা আছে সেটা কি? যে মহাকর্ষ বল বস্তুর ভরের উপর নির্ভর করে না, কিন্তু বস্তুদ্বয় কোন পদার্থের তৈরি তার উপরও নির্ভর করে না। এখানে বলছে যে ভরের উপর নির্ভর করে। ভর কম বেশি হলে মহাকর্ষ ধ্রুবক কম বেশি হয়, কিন্তু কোন পদার্থের তৈরি, সেটা লোহা না তামা না রূপা, কোন পদার্থের তৈরি এর উপর কিন্তু নির্ভর করে না। অর্থাৎ বস্তুদের প্রকৃতির সাথে এর কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা এখানে দুইটা রিজন জানলাম। দ্বিতীয় রিজনটা কি? যে এর বস্তুদ্বয় কোন পদার্থের তৈরি তার উপর নির্ভর করে না। অর্থাৎ বস্তুদের প্রকৃতির সাথে মহাকর্ষ ধ্রুবকের কোনো সম্পর্ক নেই। তাহলে এই কারণে এই মহাকর্ষ ধ্রুবককে সার্বজনীন ধ্রুবক বলা হয়। তো তোমরা কি জানো যে এই মহাকর্ষ ধ্রুবকের মান কত? এই মহাকর্ষ ধ্রুবকের মান 6.673 × 10⁻11। এককটা কী হবে? নিউটন মিটার স্কোয়ার kg⁻²। 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²। এটা হলো মহাকর্ষ ধ্রুবকের মান। আচ্ছা, পরন্ত বস্তুর প্রথম সূত্র। আমরা বিজ্ঞানী গ্যালিলিও এই পরন্ত বস্তুর সূত্রগুলো আবিষ্কার করেন। তিনি প্রথমে পর্যবেক্ষণ করেন যে বাধাহীন অবস্থায়, অর্থাৎ যদি বাতাসের বাধা না থাকে তাহলে একটা ভারী বস্তু এবং একটা হালকা বস্তুকে ছেড়ে দিলে একই সময় সেটি মাটিতে পড়ে। আমরা নর্মালি যেখানে বাতাস আছে সেখানে যদি ভারী আর হালকা বস্তুকে একত্রে ছেড়ে দিই অবশ্যই ভারী বস্তুটি আগে পতিত হবে, কিন্তু বাধাহীন অবস্থায় বিজ্ঞানী গ্যালিলিও উনি দেখলেন যে দুইটা বস্তুই একই সাথে পড়ে। তখন উনি তিনটি সূত্র আবিষ্কার করেন। কি কি সেই সূত্র? প্রথম যে সূত্রটি রয়েছে, স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে আমাদের অবস্থানটা সেম হবে এবং উচ্চতাটাও সেম হবে। একই উচ্চতা থেকে, স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় এখানে। কি বলা হয়েছে এখানে? বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, অর্থাৎ প্রত্যেকের অতিক্রান্ত দূরত্ব কি সমান। তাহলে স্থির অবস্থান থেকে প্রথম শর্ত বিনা বাধায় একই উচ্চতা থেকে পরন্ত সকল বস্তু সমান সময়ে
সমান পথ অতিক্রম করবে। তাহলে আমরা যদি দুইটা বস্তুকে, একটা ভারী একটা হালকা বস্তুকে যদি ছাদ থেকে ফেলে দিই নিচে, তাহলে দুইটা বস্তুকে একই সময় পতিত হবে? হবে না। কেন হবে না? কারণ এখানে উচ্চতা একই, উচ্চতা একই, স্থির অবস্থান ঠিক আছে, কিন্তু বিনা বাধায় সেটা হচ্ছে না, অবশ্যই সেখানে বাধা থাকতেছে, তাই না? তো এটা হলো পরন্ত বস্তুর প্রথম সূত্র, যে সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। এই যে এখানে একটা চিত্রের মাধ্যমে একটু দেখো, এখানে একজন বিজ্ঞানী উনি দাঁড়ায় আছেন, এটা হলো হালকা বস্তু আর এটা কি ভারী বস্তু, উনি ছেড়ে দিছেন। হ্যাঁ, এখানে দুইটা বস্তুকে একই সময় মাটিতে পড়তেছে, তাই না? তো একই সময় মাটিতে পড়তেছে, এখানে কি কারণ? এখানে কোনো বাধা নেই, বিনা বাধায়, তাই না? বিনা বাধায় একই উচ্চতা থেকে পড়তেছে, সেই জন্য এটা সম্ভব। দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ, হ্যাঁ, নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, বাট শর্ত হচ্ছে স্থির অবস্থান হতে হবে এবং বিনা বাধায় হতে হবে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ হবে ওই সময়ের সমানুপাতিক। ধরলাম যে t1 সময় বেগ হলো v1, তারপরে হচ্ছে t2 সময়, t1 সময় বেগ যদি v1 হয়, তারপরে t2 সময় বেগ যদি v2 হয়, t3 সময় বেগ যদি v3 হয়, তাহলে সূত্রানুসারে কী আসবে? v1 বাই t1, তাহলে সূত্রানুসারে আসবে v1 বাই t1 ইকুয়াল টু v2 বাই t2 ইকুয়াল টু v3 বাই t3 সমান সমান কী আসবে? ধ্রুবক। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় সূত্র, যে বেগ সময়ের সমানুপাতিক। আচ্ছা, এরপরে যে সূত্রটি আছে আমরা একটু দেখি। তৃতীয় সূত্রটা কি? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে, তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। আগে ছিল বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক, আর এখন হলো যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব যদি এইচ হয়, বা এইচ সমানুপাতিক এখানে লিখছে টি স্কোয়ার, এখানে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, তাহলে সমান চিহ্ন উঠে গেলে এখানে একটা ধ্রুবক আসবে, ইন্টু টি স্কোয়ার, হ্যাঁ, এইচ ইকুয়াল টু টি স্কোয়ার ইন্টু ধ্রুবক, বা এইচ বাই টি স্কোয়ার ইকুয়াল টু কী হবে? ধ্রুবক। এই যদি হয়, তাহলে এখন যদি t1 সময় দূরত্ব যদি h1 হয়, t2 সময় দূরত্ব যদি h2 হয়, এভাবে হতে থাকে, তাহলে সূত্রানুসারে কী হবে? h1 বাই t1 স্কোয়ার ইকুয়াল টু h22 বাই t2 স্কোয়ার ডট 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 ইকুয়াল টু কি? ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা পরন্ত বস্তুর তিনটা সূত্র জানলাম। এই সূত্রগুলো আবিষ্কার করছে বিজ্ঞানী গ্যালিলিও। গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র, অর্থাৎ আমরা জানি যে সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘুরছে, তার মধ্যে একটা গ্রহ হলো পৃথিবী, তাই না, যেটাতে আমরা বসবাস করি। তো এই গ্রহগুলো সূর্যের চারিপাশে, নক্ষত্রের চারিপাশে কীভাবে ঘুরছে, এই নিয়ে বিজ্ঞানী কেপলার অনেক গবেষণার মাধ্যমে কিছু সূত্র আবিষ্কার করেন। তিনটি সূত্র রয়েছে তার, হ্যাঁ। তো এখানে কি সেই সূত্রগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো কেপলারের প্রথম যে সূত্রটি, সেই সূত্রটাকে বলা হয় কক্ষের সূত্র, কক্ষপথের সূত্র। তাহলে কেপলারের এই সূত্রটাকে বলা হয় কক্ষপথের সূত্র। উনি কি বলছেন? যে প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। তাহলে আমাদের সূর্য, এটা যদি সূর্য হয়, এর চারপাশে যে কক্ষপথগুলো, সেই কক্ষপথগুলো কিন্তু গোল না, উপবৃত্তাকার, হ্যাঁ না? তো উপবৃত্তাকার, তো সেই জন্য বলছে যে প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে
বা নাভিতে রেখে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। সুন্দর একটি কথা, তাই না? আচ্ছা, কিভাবে আমরা একটু চিত্র দিয়ে দেখি। এখানে দেখো, এটা হলো সূর্য, সান, আর এটা হলো আর্থ, পৃথিবী। তাহলে সবসময় কি করবে, একটা ফোকাসে রাখবে, ফোকাসে রেখে উপবৃত্তাকার, ফোকাসের বাংলা আমরা বলতে পারি যে নাভিতে রেখে, তাই না? এভাবে সবসময় রেখে উপবৃত্তাকার কক্ষপথে কি করবে, প্রদক্ষিণ করবে। তাহলে আর্থ একটি গ্রহ, এ সূর্যের চারিদিকে যখন প্রদক্ষিণ করবে তখন সে কী করবে, সূর্যটাকে কোথায় রাখবে, একটি ফোকাসে রেখে। দ্বিতীয় সূত্র, গ্রহের গতি সংক্রান্ত যে দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্রটাকে বলছে ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় সূত্রের নাম কি, ক্ষেত্রফলের সূত্র। গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা, কি গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ঠিক আছে, অর্থাৎ যদি সূর্যের চারিদিকে একটি গ্রহ প্রদক্ষিণ করে তাহলে এর যে কোনো জায়গায় সমান সময়ে কী করবে, সে সমান পথ অতিক্রম করবে, অর্থাৎ কখনো কম বেশি হবে না, সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। যেমন আমরা যদি চিত্রের মাধ্যমে এটা একটু দেখি, আচ্ছা, এভাবে এখান থেকে এ থেকে গ্রহটা যখন বিতে যায় তখন এর সাথে সূর্যের যে ক্ষেত্রফল, এটা যদি A1 হয়, আবার এই বি থেকে সিতে আসলো, সি থেকে যদি আবার ডিতে আসে, একই সময় এটা যদি আমার টি সেকেন্ড হয়, এটাও যদি টি সেকেন্ড হয়, তাহলে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল A2, এই A1 আর A2 কী হবে, সমান হবে। ঠিক আছে, A1 আর A2 সমান হবে, অর্থাৎ সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। তার মানে কী বললাম, গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, অর্থাৎ এখানে A1 ইকুয়াল টু কী হবে, A2, A1 ইকুয়াল টু A2। ওকে, তৃতীয় সূত্র, এই তৃতীয় সূত্রের নাম হলো আবর্তনকালের সূত্র। হ্যাঁ, তৃতীয় সূত্রের কী নাম, আবর্তনকালের সূত্র। তো আবর্তনকালের যদি সূত্র হয়, আবর্তনকালকে কী দিয়ে প্রকাশ করা হয়, টি, বড় হাতের টি দ্বারা আবর্তনকালকে প্রকাশ করা হয়। তো আবর্তনকালের সূত্রে কি বলছে, যে সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ এর কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। অর্ধপরাক্ষ, এখানে অর্ধপরাক্ষ বলতে কী বোঝাচ্ছে, ব্যাসার্ধ বা দূরত্ব। সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ, আবর্তনকালকে যদি টি দিয়ে প্রকাশ করা হয় তাহলে টি স্কোয়ার, এর অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক, অর্ধপরাক্ষের 8 দিয়ে প্রকাশ করা, এর ঘনফল অর্থাৎ টি কিউব। তেমন সূত্র অনুসারে কী বল, অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ টি স্কোয়ার সমানুপাতিক কি, আর কিউব, আবর্তনকালের বর্গ এর অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। এখানে দেখো যে একটু চিত্রের মাধ্যমে আমরা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এটা যদি সূর্য হয়, এখানে এ একটা গ্রহ, এ একটা গ্রহ, এ একটা গ্রহ, 3টা গ্রহ। হ্যাঁ, তো প্রথম গ্রহের আবর্তনকাল, অর্থাৎ এই গ্রহটার আবর্তনকাল যদি T1 হয়, দূরত্ব যদি R1 হয়, এবং দ্বিতীয় যে গ্রহ, এই গ্রহটার আবর্তনকাল যদি T2 হয়, দূরত্ব যদি R2 হয়, আর এখানে আরেকটা গ্রহ, এই গ্রহের আবর্তনকাল যদি T3 হয়, দূরত্ব যদি R3 হয়। ঠিক আছে, তো যদি R3 হয় তাহলে আবর্তনকালের বর্গ হবে কি, অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। সুতরাং সূত্রানুসারে কি হবে, টি স্কোয়ার আর কিউব বা টি স্কোয়ার ইকুয়াল টু আর কিউব ইন্টু কি, ধ্রুবক।
বা কী হবে t²/r³ ইকুয়াল টু কি ধ্রুবক। এই হবে t²/r³ ইকুয়াল টু ধ্রুবক। সুতরাং তিনটা গ্রহের জন্য সূত্রটি কী হবে, t1²/r1³ ইকুয়াল টু t2²/r2³ ইকুয়াল টু t3² এটা r2, এটা ছোটো হাতের বড় হাতের হয়ে গেল, আবার লিখছি t1²/r1³ ইকুয়াল টু t2²/r2³ ইকুয়াল টু t3²/r3³। এই সূত্রানুসারে এটা হবে। তার মানে কি বললাম যে সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ এর অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। এই কেপলারের এই তিনটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ সূত্র, তাই না? বিজ্ঞানী কেপলার অনেক গবেষণার মাধ্যমে এই সূত্রগুলো আবিষ্কার করেছেন। আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা চ্যাপ্টারটা সবে মাত্র শুরু করলাম, তো এই চ্যাপ্টারটা পড়ে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, যে গ্রহ উপগ্রহ সূর্যের চারিদিকে কীভাবে ঘোরে, তারপরে চাঁদে মানুষের ওজনের কী পরিবর্তন হয়, ওজন কেন পরিবর্তন হয়, পৃথিবীর কেন্দ্রে ওজন কত, এই ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা এই চ্যাপ্টার থেকে পাব। তো আমাদের আলোচনা যাই হোক আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাও, একেবারেই সময় নষ্ট করবে না, তাই না? তোমাদের উপর অনেক বড় দায়িত্ব, তোমাদেরকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।